2012 সালে এসে মনে হলো যে আমি যে টাকা বেতন পাই সে টাকায় আমার সংসার চালানো ঢাকা শহরে সম্ভব না। আমি মূলত 2001 সালে ঢাকায় আসি, এসএসসি পাশ করি 2001 সালে সি গ্রেডে। পাশ করার পরে সত্যিকার অর্থে যেটা আপনাদের সবাইকে বলতে চাই, মানুষের খিদা তো লাগবেই, ভাতের ক্ষুধা সবারই লাগবে। এখন আমাদের খাবারও আমার একটা সময় অবস্থা খারাপ ছিল, সেটা তো আমার দোষ না। আমার পারিবারিক অবস্থা খারাপ ছিল, গরিব ছিলাম, দরিদ্র ছিলাম, এটা কি আমার অন্যায়? ওইটা যদি টাইনে এনে এখন মিলান যে মিল্টন তখন গরিব ছিল, খাইতে পারে না, এখন এত এত মানুষকে খাওয়ায়, ভাই খায় এত ভালো চলে। ভাই আমি পরিশ্রম করছি, স্ট্রাগল করছি, দৌড়ঝাঁপ করছি, আমি চেষ্টা করছি, যেন সফলতা পাইছি, এটা কি আমার অন্যায়? আমি তো চুরি করি নাই, কারো মাথায় বাড়ি দিই, কারে পেটে চাকু ঘুষাই দিই, বা কোনো দুর্নীতি করে টাকা আয় করি নাই। আমি পরিশ্রম করছি, ব্যবসা করতে, চাকরি করার ট্রেনিং প্রশিক্ষণ নিচ্ছি, দেন আমি চাকরি করছি, চাকরির পরের ধাপে আমি নিজের বিজনেস করছি, বিজনেস করে এসে আমি চ্যারিটি খুলছি। এটা কি আমি অন্যায় করতেছি? আপনি এসএসসির পরে আপনি নার্সিং এ ভর্তি হয়েছেন? না, নার্সিং এ ভর্তি নেই। এসএসসির পরে আমি ঢাকা শহরে এসে রাস্তায় 3 মাস ছিলাম। এরপরে আমি বাডেমে চাকরি খুঁজ পাই, চাকরি করতে শুরু করি। তারপরে যে আমি 2004 সালে মূলত আমি নার্সিংয়ে ঢুকি চট্টগ্রামে মিশন খ্রিস্টান মিশনারি হসপিটালে, ওখানে বিনা পয়সায় নার্সিং শেখায়। ওইখান থেকে প্রশিক্ষণ নিয়ে আমি 2009 সালে ঢাকায় আসি। আসার পরে আমি যে মেয়ের সাথে মেয়ে ঢাকায়, আপনার ভাবি যে ঢাকায় থাকতো, আমি চিরাঙে থাকতাম, দুজনে আননোন মোবাইল নাম্বারে ভালোবাসা হয়। তারপরে ওর জন্য অস্ত্রী আমি ঢাকায় চলে আসি। এসে 14-15 দিনের মধ্যে ওকে বিয়ে করি। বিয়ে করে আমরা আর কি আমাদের লাইফ লং শুরু করি, এবং 2009 থেকে 2012 সাল পর্যন্ত আমরা সংসার করি এবং চাকরি করি। স্ট্রাগল লাইফ চলে। হ্যাঁ, সংসার চাকরি করি, দুজনে বেতন দিয়ে যতটুকু চলা যায় চলছি। 2012 সালে এসে মনে হলো যে আমি যে টাকা বেতন পাই সে টাকায় আমার সংসার চালানো ঢাকা শহরে সম্ভব না। দেন আমি 2012 সালে বয়স্ক মানুষের বাসায় যাইয়া, বড় লোকের বাবা মার বাসায় যাইয়া তাদের পরিচর্যা করা, তাদেরকে গোসল করাই দেওয়া, খাওয়াই দেওয়া, ইঞ্জেকশন দেওয়া, স্যালাইন দেওয়ার ব্যবসা শুরু করি। একটা সময় আমি একা পারতেছিলাম না, দেন আমার বন্ধু বান্ধব, ছোট ভাই ব্রাদারকে ইনভলভ করলাম। করতে করতে আমি একটা কোম্পানির এজেন্সির রূপ দিলাম, এবং এই এজেন্সিটা 2014 সালে এসে 5 থেকে 6 লাখ টাকা লাভের মুখ দেখতে শুরু করলো। এবং 2014 সালে এসে 9 দিন, 2014-র মধ্যে কিন্তু আমাদের সন্তান হয় নাই। এবং আমার বাবা, আমার আত্মীয় স্বজন সবাই বলতেছে বিয়ে করছে, আমার বাচ্চা যে হচ্ছে না, কারণ কি? দেন আমাদের মধ্যে একটা দুঃখ ক্ষোভ তৈরি হতে শুরু করলো, বাচ্চা হবে না কখনো। যেহেতু আপনারা ভাবি আমি নার্স, আমরা যে কোনো জায়গায় ডক্টর দেখানো সহজ, ডক্টর দেখায় কোনো খারাপ কিছু পাইনি। দেন একটা সময় ধরে নিয়েছি 4-5 বছরের বাচ্চা যখন না হয়েছে আর হবেই না। দেন যেহেতু আমরা 5-6 লাখ টাকা আয় করি, সেই টাকা দিয়ে কি করবো? 1-2 মানুষের তো হেল্প তো করতে পারি। হেল্প করতে শুরু করলাম মানুষকে। আমরা রাস্তা থেকে একজন 2014-তে একজন আগারগাঁও থেকে, আমি আমার ম্যানেজার আসতেছি, তখন একটা অজ্ঞাত মানুষ নিয়ে এসে আমার বাসায় আনি। বাসায় রাখা সম্ভব হয় নাই, দুর্গন্ধ কারণে, পচনের কারণে। পরে আমরা টিন শেড বাড়ি ভাড়া করে ইবনে সিনা হসপিটালের ওই যে ড্রেনটা যেখানে গেছে ওইখানে 11 নম্বর রোডের মাথায় একটা টিন শেড বাড়ি করে আমি আশ্রম শুরু করি। ওই ওনাকে আশ্রয় দিই। আশ্রম না, আমি তখনও কিন্তু আশ্রয় কেন্দ্র করার কোনো প্ল্যান ছিল না, বা এত বড় হবে, আজকে এই জায়গায় আসবো, আমি এত জায়গায় আসবো ছিল না। এটা অটোমেটিক হয়েছে বলতে ওই আব্বা আসার পরে আমার 14 দিনের মাথায় আমি সংবাদ পাই আমার ওয়াইফ গর্ভবতী, আমাদের সংসারে বাচ্চা আসতেছে। আপনার ভাবি 2-2.5 মাসের গর্ভবতী হয়ে গেছে, প্রেগনেন্সি চলতেছে। দেন হইলো আমার কাছে বকেয়া যারা টাকা পয়সা পাইতাম আমি যাদের কাছে, তারা অটোমেটিক, আমরা হয় কি যে বাবা মারে আমাদের জিম্মায় রেখে বাসাতে রাখছে, আমাদের 2টা লোক রাখছে, তারা সমুদ্রে নেভি অফিসার বা বড় অফিসার, তারা দেশের বাইরে থাকে বা জাহাজে থাকে, অনেক টাকা বাবা মার সময় দেয় না। তখন ওই সার্ভিসটা দেওয়া শুরু করছি, এবং ওইখান থেকে যখন আমার ওই আসতে শুরু করলো, তারা অনেক বড় লোক, হ্যাঁ, 2-3 মাসের বেতন জমে গেছে, একসাথে দিয়ে দিল, মিল্টন তোমার বকেয়া টাকাটা নিয়ে যাও। দেন আমার কাছে মাথার মধ্যে বসে গেল, রিজিকের মালিক তো আর আমি না। আমার কাছে মনে হয়েছে যে ওই বৃদ্ধ লোক আমার পরিবারে আসার পর থেকে আমার লাইফ চেঞ্জ হয়েছে। দেন আমি রাস্তায় যারা পেতাম তারা তুলতাম। এর মধ্যে ওই আবাসন নিয়ে একটা ঘটনা ছিল যে ওনারা আমাদের বাসা ছেড়ে দিতে বলছে। যখন ছেড়ে দেওয়ার কারণে আমি বলছি না, ছেড়ে দেওয়া যাবে না, অজ্ঞাত মানুষ পাইলে আমি তুলবো, আপনারা দরকার হলে বাসা ছেড়ে দেন। দেন ওনারা 7টা রুম ছেড়ে দিল, ভাড়াটিয়ারা, টিন শেড। আমি বাসা নিয়ে আমার আশ্রম কেন্দ্র শুরু করছি, এবং আমি এটা কেউই জানতো না, গোপনে শুরু করছি। যখনই আমার কাছে কিছু বাবা মা মরতে শুরু করলো, তখনই আর কি মনে হলো যে এটা অনুমতি ব্যাপার নেওয়ার ব্যাপার আছে। দেন 2018 সালে আমি সমাজ কল্যাণ দিকে নিবন্ধন নেই। হ্যাঁ, এরপরে আমরা আগারগাঁওতে বিটিভির এক ম্যাডামের বাসায় আমার সার্ভিস চলতো, উনি বিটিভিতে কাজ করতো। হ্যাঁ, ওনার বাসায় সার্ভিস চলতো। তো উনি জানলো যে আমার কাছে এরকম অজ্ঞাত মানুষ থাকে, ওনার লেনদেনটা খুব ভালো ছিল। তো উনি বললো যে তুমি এই কাজ, আমার স্টাফের কাছে শুনলো যে আমি এরকম ভালো কাজ করি। তখন উনি বললো কেন তুমি এটা মানুষকে জানাও না, তোমার স্ট্রাগল করে এরকম আমার কাছে টাকা না চাই, মানুষের জানাও, দেখো কেউ না কেউ তো আগাই আসবে। দেন উনি আমাকে নিয়ে 2টা প্রোগ্রাম করে দিল।
এবং মানুষ জানতে শুরু করলো। আমি আমার ওই ডিভিডি তখন এই সিডি করে আমার ভিডিও দিল, আমি ভিডিও চালাইলাম, দেন দেখি মানুষ পজিটিভ বলতে শুরু করলো। এরপর তো আমি পোস্টার দেওয়া শুরু করলাম, মাঝে ভাইরাল হলাম কিছুদিনের মধ্যে। আগারগত এক বাবা মাকে বস্তাবন্দি 70-75 বছর বয়সী এক মাকে বস্তা বইরা দিল, বইরা বইরা ফেলাই দিল। ওইটা যে আপনার বিবিসি, চ্যানেল আই, তারপরে ভয়েস অফ আমেরিকা এরা নিউজ, ভাইরাল একটা কন্টেন্ট ছিল। প্রথম আলো নিউজ করে দিল। দেন আমি রাতা দেন মানুষের পরিচিতি পাইতে শুরু করলাম। এখন তো এইখানে